এই ট্রেনে সবাই বাসতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে যা হয় তা হয়তো আপনার চোখের কোণে জল এনে দেবে। কারণ এই গল্পটা শুধুই জম্বিদের নিয়ে নয়, বাস্তবে এই গল্পটা দেখায় ভয় এলে মানুষ কতটা স্বার্থপর হয়ে উঠতে পারে। তাই শক্ত হয়ে বসে পড়ুন, কারণ আজ আমরা উঠে পড়েছি সেই ট্রেনে যেখানে আর কেউই নিরাপদ নয়। মুভ এক্সপ্লেইন প্রেজেন্স ট্রেন টু বুসান। এই ট্রেনের ভেতর অনেক মানুষই ছিল, কিন্তু গল্পটা শুরু হয় একজন মানুষকে দেখিয়ে, যে তখনও জানতো না আজকের দিন তাকে কি হতে বাধ্য করবে। লোকটার নাম সিওক উ, একজন বাবা, কিন্তু বাবার মতো খুব কমই ছিল। তার কাছে নিজের কাজটাই ছিল সবকিছু। অন্য মানুষের কথা তো দূরের কথা, সে কখনো নিজের পরিবারের অনুভূতিগুলোকেও মূল্যায়ন করেনি। এই অতিরিক্ত কাজ পাগলামির ফলে তার সংসার ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে স্ত্রীর সঙ্গে। সে কাজ করে শেয়ার মার্কেটের এমন এক জগতে যেখানে লাভ আর লোকসান দুটোই আছে, শুধু নেই মানুষের অনুভূতির দাম। আর ধীরে ধীরে সিওকো ঠিক তেমনই মানুষ হয়ে উঠেছিল। কিন্তু আজ দিনটা একটু আলাদা, কারণ আজ তার একমাত্র মেয়ে সোয়ানের জন্মদিন। অফিস থেকে ফিরে সিওক নিজের মেয়ের হাতে তুলে দেয় তার জন্মদিনের গিফট। কিন্তু গিফট খুলতেই সোয়ান চুপ করে যায়। তার চোখে নতুন কিছু পাওয়ার সেই চেনা আনন্দটা নেই। আর কয়েক সেকেন্ডের মধ্যেই এর কারণটাও পরিষ্কার হয়ে যায়। এই একই গিফট সে আগেও পেয়েছিল। সিওক বুঝে যায় সে আবারও বাবা হিসাবে ব্যর্থ হয়েছে। এই নীরবতার ভেতরেই একটা চাওয়া ধীরে ধীরে মাথা তোলে। সোয়ান শান্ত গলায় বলে, আমি বুসানে যেতে চাই মায়ের কাছে। তবে সিওক এক মুহূর্ত না ভেবেই বলে, আজ নয়, আমার হাতে অনেক কাজ। কিন্তু ছোট্ট মেয়েটার মন আর কিছুই শুনতে চায় না। সে জেদ ধরে বসে, আর এই ছোট্ট জেদটাই ধীরে ধীরে খুলে দেয় এক ভয়ঙ্কর যাত্রার দরজা। পরের দৃশ্যে আমরা পৌঁছে যাই এক ব্যস্ত জায়গায়, যেখানে মানুষ প্রতিদিনই আসে, কিন্তু কেউই জানে না আজ এখান থেকেই দুনিয়া বদলে যাবে। সিউল স্টেশন, চারপাশে হাজার হাজার মানুষ। সাধারণ যাত্রীদের ভিড়ের মধ্যেই চোখে পড়ে একটা বেসবল টিম। তাদের সঙ্গে চেয়ার লিডার কিম জিন হি। আরেক বগিতে দুই বৃদ্ধ বোন চুপচাপ নিজেদের মতো করেই বসে আছে। আর সবার চোখ এড়িয়ে একজন অদ্ভুত মানুষ, একজন হোমলেস। তাকে টিকিটের কথা জিজ্ঞেস করতেই হঠাৎ সে বলে ওঠে, আজকে তোমরা সবাই মরতে চলেছ। কিন্তু তখন অবশ্য কেউই তার কথাটাকে গুরুত্ব দেয় না। ঠিক তখনই ট্রেনে ওঠে আরেকজন মানুষ, একজন ভীষণ শক্ত সামর্থ্য লোক সাংহুয়া, সঙ্গে তার গর্ভবতী স্ত্রী। তারা দুজনেই জানে সামনের পথ কঠিন হতে চলেছে, কিন্তু তখনও তারা জানতো না এই ট্রেন তাদেরকে সোজা নরকের দিকে টেনে নিয়ে যাবে। ট্রেনটা ছাড়ার আগ মুহূর্তেই সবার চোখের আড়ালে হঠাৎ একটা মেয়ে ট্রেনের ভেতর ঢুকে পড়ে। তার হাঁটার ভঙ্গিটাই অস্বাভাবিক। কয়েক মিনিটের মধ্যেই সে নিয়ন্ত্রণ হারায়। আর ঠিক এখান থেকেই এই যাত্রা বদলে যায় এক বাঁচার লড়াইয়ে। ট্রেনটা আপন গতিতে ছুটতে শুরু করে। হঠাৎই একটা চিৎকার ভেসে আসে, আর মুহূর্তের মধ্যেই যেটা শুরু হয় তা আর থামানো যায় না। তার শরীর কাঁপতে শুরু করে আর চোখ উল্টে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে আর মানুষ থাকে না। সে ঝাঁপিয়ে পড়ে এক ট্রেন অ্যাটেন্ডেন্টের ওপর। রক্ত, চিৎকার, আতঙ্ক সবকিছুই যেন একসঙ্গে হানা দেয় এই ট্রেনের ভেতরে। এক মুহূর্তেই সবাই বুঝে যায় এটা আর সাধারণ কোনো দুর্ঘটনা নয়, এটা সংক্রমণ। আর সংক্রমণ মানে জীবন অনিশ্চিত। সিওক নিজের মেয়েকে বুকে চেপে ধরে দৌড়াতে শুরু করে। পেছনে শুধুই চিৎকার আর দৌড়ের শব্দ। জম্বিরা একদমই পিছু ছাড়ছে না। কোনোভাবে দৌড়ে সিওক পৌঁছে যায় একটা বগিতে, যেখানে এখনো কিছু মানুষ নিরাপদ। সে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই বাহিরে এসে পড়ে সাংহুয়া, সঙ্গে তার গর্ভবতী স্ত্রী। সাংহুয়া চিৎকার করে বলে, দরজা খোলো। এক মুহূর্তের জন্য সিওক থ মেরে যায়। সে চিন্তা করে দরজা খুললে ভেতরের সবাই বিপদে পড়তে পারে। কিন্তু ঠিক তখনই পিছনে তাকিয়ে সে দেখে জম্বিরা একদম কাছাকাছি। শেষ মুহূর্তে সিওক দরজা খুলে দেয়। সাংহুয়া আর তার স্ত্রী কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সাংহুয়া রেগে যায়।
সে সিওককে বলে আর একটু দেরি হলেই আমরা দুজনেই শেষ হয়ে যেতাম। কিছুক্ষণ পরেই ট্রেনের ভেতরে ঘোষণা আসে এই ট্রেন সামনের স্টেশনে থামবে না। তখন ইয়াংসুক নামের একজন ক্যাপ্টেনকে বলে আমাদের পরের স্টেশনেই নামতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু ক্যাপ্টেন জানায় পরের স্টেশনে নামার তার কোনোই অনুমতি নেই। একটু পরে ট্রেনটা যখন সেই স্টেশন পার হয়ে যায়, জানালার বাহিরে একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। প্ল্যাটফর্মে কিছু মানুষ প্রাণপণে ট্রেন থামানোর চেষ্টা করছে। তারা চিৎকার করে হাত নাড়ছে, কিন্তু ঠিক তাদের পেছনেই একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল দৃশ্য। জম্বিরা প্ল্যাটফর্মের মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা এখনো বেঁচে আছে একজন একজন করে ধরে তাদেরকেও ইনফেক্টেড করে দিচ্ছে। দৃশ্যটা দেখার পর মুহূর্তের মধ্যেই ট্রেনের ভেতর নেমে আসে পিনপতন নীরবতা। এখন আর কোনো সন্দেহ নেই, পুরো শহরটাই এই ভয়াবহ সংক্রমণের কবলে পড়েছে। কিছুক্ষণ পর আবারও ট্রেনের ভেতরে ঘোষণা আসে এই ট্রেন পরের স্টেশনেই থামবে, কারণ সেখানে নিরাপত্তার জন্য মিলিটারি মোতায়েন আছে। এই ঘোষণায় অনেকেই একটু স্বস্তি পায়, কিন্তু সিওকের মুখে ভয়ের ছাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। সে ফোন করে তার পরিচিত ওপরের লেভেলের একজনকে, নিশ্চিত হতে চায় সেখানে নামা কি সত্যিই নিরাপদ। ওপাশ থেকে তাকে জানানো হয় পরের স্টেশনে যারা নামবে তাদের সবাইকেই সরাসরি কোয়ারেন্টাইনে নেওয়া হবে। এই কথা শুনে সিওক থমকে যায়। সে নিজের জন্য নয়, ভয় পাচ্ছিল তার ছোট্ট মেয়ের জন্য। সে আরেকটা প্রশ্ন করে কোয়ারেন্টাইন ছাড়া কি বাঁচার আর কোনোই উপায় নেই? ফোনের ওপাশ থেকে লোকটা বলে মেইন গেট দিয়ে নামবে না, পূর্ব দিকের গেট দিয়ে নামবে, সেখান থেকে আমার লোক তোমাকে নিয়ে যাবে। এরপর ট্রেনটা পরের স্টেশনে পৌঁছায়। দরজা খুলতেই সবাই থমকে যায়। স্টেশনটা একেবারেই ফাঁকা, কোথাও একজন মানুষও নেই। এমনকি নিরাপত্তার জন্য যাদের থাকার কথা সেই মিলিটারিরাও নেই। তবুও বেঁচে থাকা যাত্রীরা এক এক করে নিচে নামতে শুরু করে। এই সময় ইয়াংসুক নামের লোকটা ক্যাপ্টেনকে বলে এখানে আমাদের থাকা ঠিক হবে না, হয়তো এই স্টেশনটাও আমাদের জন্য নিরাপদ নয়। ক্যাপ্টেনের কাছেও কথাটা ভুল মনে হয় না, কারণ নিরাপত্তার কোনোই চিহ্ন নেই। অধিকাংশ মানুষ যখন মেইন গেটের দিকে এগোচ্ছে তখন সিওক নিজের মেয়ের হাত ধরে পূর্ব দিকের গেটের দিকে এগোয়। সেখানেই আবারও দেখা যায় সেই হোমলেস লোকটাকে, কারণ ফোনে কথা বলার সময় সে সবকিছুই শুনে ফেলেছিল। তাই সে জীবন বাঁচাতে সিওকের পিছে পিছে আসে। হঠাৎই ছোট্ট সোয়ান তার বাবাকে বলে বাবা, আমাদের সাথে বাকিদেরও নেওয়া উচিত। কিন্তু সিওক বলে না, এই মুহূর্তে আমাদের শুধু নিজেদের কথাই ভাবা উচিত। এই কথাই সোয়ানের চোখ ভিজে ওঠে। সে কাপা গলায় তার বাবাকে বলে এই স্বভাবের কারণেই মা তোমায় ছেড়ে চলে গেছে, তুমি শুধু নিজেরটাই বোঝো। অন্যদিকে সবাই যখন মেইন গেটের কাছে পৌঁছায় ঠিক তখনই ভয়ঙ্কর সত্যটা সবার সামনে আসে। যাদেরকে নিরাপত্তার জন্য ডাকা হয়েছিল সেই মিলিটারিরাই এখন সবাই জম্বিতে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখেই স্টেশনে ছড়িয়ে পড়ে আতঙ্ক, সেই সাথে চিৎকার, দৌড় আর হুড়োহুড়ি। কিছু মানুষ সেই মুহূর্তেই ইনফেক্টেড হয়ে যায়, আর কিছু মানুষ প্রাণ বাঁচাতে যেদিক পারে ছুটতে থাকে। অন্যদিকে সিওক পূর্ব দিকের গেটে গিয়ে দেখে সেখানেও কেউ নেই, বরং সেখানেও ইনফেক্টেড মিলিটারিরা ঘোরাফেরা করছে। ভয় পেয়ে সে দৌড়ে ফিরতে চায় নিজের মেয়ের কাছে, কিন্তু ঠিক তখনই একটা জম্বি সোয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই সাংহুয়া জম্বিটাকে ছিটকে দেয়। গর্ভবতী মহিলাটা সোয়ানকে বাঁচিয়ে গেটের ওপাশে চলে যায়। এরপর বেঁচে যাওয়া সবাই প্ল্যাটফর্ম ছেড়ে বাহিরে চলে আসে এবং গেটে জম্বিদের থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু একটা পাতলা দরজা আর কতক্ষণই বা জম্বিদের আটকে রাখতে পারে। এই তাড়াহুড়োর মধ্যেই ওরা ভুল করে একটা দরজা খুলে ফেলে। চারপাশে আবারও শুরু হয় চিৎকার আর দৌড়ের ভয়। অন্যদিকে ওই দুই বৃদ্ধ বোনের একজনকে বাঁচাতে ট্রেন ক্রু তাকে সমেত ঢুকে পড়ে একটা বগিতে, আর অন্য বৃদ্ধ বোনটি গর্ভবতী মহিলা এবং সোয়ানের সাথে আরেকটা বগিতে ঢুকে যায়। তাদের সাথে সেই হোমলেস লোকটাও। কিন্তু তারা মোটেও জানতো না যে এই বগিটা আগে থেকেই জম্বিদের আস্তানা। ভয়ে কাঁপতে কাঁপতে তারা সবাই টয়লেটের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে। অন্যদিকে ইয়াংসুক একজন ট্রেন ক্রুকে ধরে বলে কিসের জন্য এখনো অপেক্ষা করছো, এক্ষুনি এই ট্রেন চালাও। কিন্তু জিনহি বাধা দেয়। সে বলে আমার বন্ধুরা এখনো প্ল্যাটফর্মেই আছে। কিন্তু ইয়াংসুক তাদের কথা থোড়াই কেয়ার করে। সে ভয় দেখিয়ে জোর করে ট্রেন চালু করিয়ে নেয়।
অন্যদিকে সাংহুয়া আর বাকিরা মিলে কোনো মতে কাচের গেটটাকে আটকে রেখেছিল যাতে জম্বিরা বাহিরে বেরোতে না পারে। কিন্তু হঠাৎ করেই কাচের গেটটা ভেঙে যায়। সবাই দৌড়াতে শুরু করে। এই দৌড়ের মাঝে জিনহির দুই বন্ধু জম্বির কামড়ে আক্রান্ত হয়। সিওক কোনো মতে একজনকে সামলে নেয়। তারপর সবাই মিলে প্রাণপণে ট্রেনের দিকে ছুটে যায়। কিন্তু ততক্ষণে ট্রেনও ছেড়ে দিয়েছিল আর পেছনে জম্বিরাও দৌড়াচ্ছে। কোনো মতে সবাই লাফ দিয়ে উঠে পড়ে একটা খালি বগিতে। এরপর জিনহির ফোন বেজে ওঠে। ওপাশ থেকে একজন বেসবল প্লেয়ার কাঁদতে কাঁদতে বলে, আমাদের সবাই শেষ, এখন শুধু আমরা কয়েকজন বেঁচে আছি আর আমরা একটা ফাঁকা বগিতে উঠে পড়েছি। এরপর সাংহুয়া নিজের স্ত্রীর কাছে ফোন করে, কিন্তু কল ধরে সুয়ান। ভীতু গলায় সে জানায়, আমরা যেখানে আছি এখানেও জম্বিরা আছে, আমরা 13 নম্বর বগির টয়লেটে লুকিয়ে আছি। এই কথা শুনে সাংহুয়া তাকিয়ে দেখে তারা আছে 9 নম্বর বগিতে। এর মানে হলো 13 নম্বরে পৌঁছাতে হলে জম্বিতে ভরা আরও 4টি বগি তাদেরকে পার করতে হবে। কোনো উপায় না দেখে তারা প্রস্তুতি নেয় আর প্রথম বগিতে ভরপুর শক্তি দিয়ে জম্বিদের ঠেলে সামনে এগোতে শুরু করে। কিন্তু পরের বগিতে ঢুকতেই তাদের চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য। বেসবল টিমের বাকিরা সবাই এখন জম্বি হয়ে গেছে। ছেলেটা নিজের বন্ধুদের দেখে হতভম্ব হয়ে যায়। পরিচিত মুখগুলোকে সে আর আঘাত করতে পারে না। এই সময় সাংহুয়া আর সিওক সামনে এসে বাঁচার লড়াই চালিয়ে যায়। ঠিক তখনই ট্রেনটা একটা টানেলের ভেতর ঢুকে পড়ে। পুরো ট্রেন অন্ধকারে ডুবে যায় আর ঠিক তখনই ওরা একটা জিনিস লক্ষ্য করে। আসলে জম্বিরা অন্ধকারে কিছুই দেখতে পায় না, ওরা শুধু শব্দের আন্দাজে নড়াচড়া করছে। এই সুযোগে নিঃশব্দে তারা আরও একটা বগি পার করে ফেলে। পরের বগিতে ঢোকার আগে সিওক বুদ্ধি করে একটা প্ল্যান বানায়। সে সাংহুয়ার ফোন নিয়ে জম্বিদের মাঝে ছুড়ে দেয় আর তারপর সেই ফোনে কল করে। ফোনের রিংটোন বাজতেই সব জম্বিরা একসাথে সেই দিকে ছুটে যায় আর এই সুযোগে তারা কোনো বাধা ছাড়াই সামনের বগিতে পৌঁছে যায়। সিওক নিজের মেয়েকে দেখে আবেগে ভেঙে পড়ে আর সাংহুয়া নিজের গর্ভবতী স্ত্রীকে দেখে 1 সেকেন্ডের জন্য সব যন্ত্রণাই ভুলে যায়। এই প্রথমবারের মতো মনে হচ্ছিল হয়তো তারা এই যুদ্ধে টিকতে পারবে। কিন্তু ঠিক তখনই টানেল শেষ হয়ে যায় আর আলো ফিরে আসার আগেই ওরা আবার টয়লেটের ভেতর ঢুকে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওরা সিদ্ধান্ত নেয় সামনের টানেল আর মাত্র 3 মিনিটের দূরে। এই অন্ধকারটাই হবে তাদের শেষ সুযোগ। ইয়াঙ্গুক জিনহির কাছে কল করে বলে, আমরা আসছি, দরজাটা খোলা রেখো। এই কথা শুনে জিনহি খুশিতে বলে ওঠে, বাকিরাও আসছে, আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে। কিন্তু ঠিক তখনই ইয়াংসুক কথাটা কেটে দেয়। ভীষণ রাগী গলায় বলে, তুমি কিভাবে নিশ্চিত ওরা ইনফেক্টেড নয়? এই এক কথায় ভেতরের সবাই চুপ হয়ে যায় আর দরজাটা বন্ধই থেকে যায়। ঠিক তখনই ট্রেন ঢুকে পড়ে পরের টানেলে। চারপাশে ঘন অন্ধকার। এই সুযোগেই সবাই চুপিসারে বগি পার হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য, ওরা পার হওয়ার আগেই টানেল শেষ হয়ে যায়। আলো জ্বলে উঠতেই সব জম্বিরা একসাথে ওদের দিকে ঝাঁপিয়ে পড়ে। ইয়াঙ্গুক দরজাটা খোলার জন্য বারবার চিৎকার করে আর হাত দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু ভেতরে ইয়াংসুকের প্ররোচনায় কেউই দরজাটা খুলতে চায় না। অন্যদিকে সাংহুয়া আর সিওক নিজের শরীর দিয়ে জম্বিদের আটকে রাখে। ইয়াঙ্গুক বারবার ফোন করে জিনহির কাছে, কিন্তু কোনোই লাভ হয় না, বরং ভেতরের মানুষগুলো আরো শক্ত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়। শেষমেশ ইয়াঙ্গুক জোর করে কাচের দরজা ভেঙে পথ খুলে নেয় আর এক এক করে সবাই ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ঠিক তখনই সাংহুয়া থেমে যায়। সে পেছনে দাঁড়িয়ে জম্বিদের সামনে একাই রুখে দাঁড়ায়। এই বিশৃঙ্খলার মাঝেই দুই বৃদ্ধ বোনের একজন চিরতরে হারিয়ে যায়। ভেতরে ঢুকেই সিওক ইয়ংসুকের ওপর ফেটে পড়ে, বলে, ঠিক সময়ে দরজা খুললে আজ এত মানুষ মরত না। তখনও ইয়াংসুক এক চুলো নরম হয় না, উল্টো সবাইকে ভয় দেখিয়ে বলে, এরা তো সবাই ইনফেক্টেড, এদের কেউই আমাদের সাথে এখানে থাকতে পারবে না। ভয়ের চাপে বাকিরাও তার কথাতেই মাথা নত করে। ফলে জোর করেই তাদের পাঠিয়ে দেওয়া হয় সামনের বগিতে। জিনহিউ ওদের সাথেই যায়। আর ঠিক তখনই এই বৃদ্ধ মহিলা নিজের চোখের সামনেই বোনকে জম্বিতে পরিণত হতে দেখে। তার চোখে তখন একটাই কথা, এই সব কিছুর জন্য ওরাই দায়ী। তাই সে নিজের হাতেই দরজাটা খুলে দেয় আর 1 সেকেন্ডের মধ্যেই পুরো বগিটা নরকে পরিণত হয়ে যায়। ওই বগিটার ভেতর তখন শুধুই চিৎকার, রক্ত আর মৃত্যু।
ঠিক সেই মুহূর্তেই তাদের ট্রেনটা থেমে যায়, কারণ সামনে আরও দুটি ট্রেন উল্টে পড়ে আছে। এই দুর্ঘটনার কারণে তাদের ট্রেন আর 1 ইঞ্চিও সামনে এগোতে পারে না। তাই বুসানে পৌঁছাতে হলে এখন সবাইকে অন্য ট্রেনে উঠতে হবে। এদিকে দেখা যায় ইয়ংসুক এখনও বেঁচে আছে। সে এক ট্রেন ক্রুর সাথে টয়লেটের ভেতরে লুকিয়েছিল। ইয়ংসুক নিজের জীবন বাঁচাতে ট্রেন ক্রুটাকে জম্বিদের মাঝে ঠেলে দেয় আর নিজে সেখান থেকে পালিয়ে যায়। অন্য ট্রেনে ওঠার জন্য জিনহি আর সেই ছেলেটা একটা ট্রেনের ভেতর দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ইয়ংসুক সেখানে চলে আসে আর এক মুহূর্তও না ভেবে সে জিনহিকে জম্বিদের দিকে ঠেলে দেয় আর নিজে পালিয়ে আসে। জিনহি সেখানেই ইনফেক্টেড হয়ে যায়। ইয়ংগুক মনে মনে জিনহিকে ভালোবাসতো, তাই সে পালায় না, চুপচাপ জিনহির কাছেই দাঁড়িয়ে থাকে। আর মুহূর্তের মধ্যে জিনহি তাকেও কামড়ে ইনফেক্টেড করে দেয়। ঠিক তখনই সামনে দিয়ে একটা আগুনে জ্বলন্ত ট্রেন বেপরোয়া গতিতে ছুটে আসে। সেই ট্রেন আরেকটা ট্রেনের সাথে ভয়ঙ্করভাবে ধাক্কা খায়। এই সংঘর্ষে সিওক আর সেই গর্ভবতী মহিলা জম্বিতে ভরা একটা বগির নিচে আটকা পড়ে। অন্যদিকে ক্যাপ্টেন তখন আরেকটা ট্রেন খুঁজে পায়। ক্যাপ্টেন ট্রেন থেকে নেমে ইয়ংসুককে বাঁচাতে আসে, কিন্তু সে ক্যাপ্টেনকেও জম্বিদের হাতেই ছেড়ে দেয়। এদিকে সিওক সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই হোমলেস মানুষটা সবার সামনে দাঁড়িয়ে নিজের শরীর দিয়ে জম্বিদের একপাশে আটকে রাখে। এই সুযোগে সবাই সেখান থেকে বেরিয়ে আসে আর হোমলেস মানুষটা সবার জন্য সেখানেই তার জীবন উৎসর্গ করে দেয়। এরপর দেখা যায় সিওক আর গর্ভবতী মহিলা একটা ট্রেনের পেছনে দৌড়াচ্ছে আর তাদের পেছনে হাজার হাজার জম্বি। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও তারা হাল ছাড়ে না। অবশেষে কোনো মতে ট্রেনে উঠে পড়ে, কিন্তু জম্বিরাও রেলিং ধরে ঝুলে পড়ে। ট্রেনের গতি কমে যায়। সিওক তার শেষ শক্তি দিয়ে জম্বিদের ঝেড়ে ফেলে এবং সামনে এগোয়। ক্যাপ্টেনের কেবিন এসে দেখে ইয়ংসুক বসে আছে, ইনফেক্টেড কিন্তু পুরোপুরি জম্বি নয়। আর হঠাৎই ইয়ংসুক সিওকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে লড়াই চলতে থাকে। এর মধ্যেই ইয়ংসুক সিওকের হাতে কামড় বসিয়ে দেয়। সিওক বুঝতে পারে তার সময় শেষ। সে নিজেকে শিকল দিয়ে বেঁধে ইয়ংসুক সহ ট্রেন থেকে ঝাঁপ দেয়। ইয়ংসুক নিচে পড়ে মারা যায়, কিন্তু সিওক বেঁচে যায়। তবে সে ভালো করেই জানে তার ভেতরেও ইনফেকশন ঢুকে পড়েছে। তাই আর এক মুহূর্তও দেরি না করে নিজের মেয়ে আর সেই গর্ভবতী মহিলাকে ক্যাপ্টেনের কেবিনে নিয়ে যায় এবং সেখানেই তাদের লক করে দেয়। এরপর কেবিন থেকে বেরিয়ে সিওক একা একা কাঁদতে থাকে। মুহূর্তেই তার চোখে ভেসে ওঠে সেই দিনের সেই ছোট্ট মেয়েটা সুয়ান। মেয়ের স্মৃতিতে মুগ্ধ হয়ে আপন ইচ্ছেই হাসি মুখে সে ট্রেন থেকে নিচে ঝাঁপ দেয়। অন্যদিকে বাবার জন্য সেই ছোট্ট মেয়েটা অঝোর ধারায় কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে ট্রেন বুসান স্টেশনে পৌঁছায়। তখন সুয়ান আর সেই গর্ভবতী মহিলা ট্রেন থেকে নেমে একটা টানেলের ভেতর দিয়ে এগোয়। কিন্তু সেখানে মিলিটারিরা জম্বি শিকার করছিল। দূর থেকে তারা ঠিক বুঝতে পারছিল না ওরা মানুষ নাকি জম্বি। মিলিটারি চিফ তাদেরকে গুলি করে উড়িয়ে দিতে বলে। ঠিক সেই মুহূর্তেই সোয়ানের কণ্ঠে একটা কবিতার আওয়াজ শোনা যায়, যেটা সে তার বাবাকে শোনাতে চেয়েছিল। তখন সবাই বুঝে যায় ওরা নিরাপদ, এখনো ইনফেক্টেড হয়নি। মিলিটারিরা তাদের উদ্ধার করে। এই ট্রেনটা শেষ অবধি বুসানে পৌঁছেছিল সত্য, কিন্তু অনেক বাবা আর কখনোই বাড়িতে ফেরেনি। বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের পছন্দ হয়েছে। সেই সাথে আপনি যদি পুরো গল্পটা বুঝে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে জানান কেমন লাগলো আজকের গল্পটা। তো দেখা হচ্ছে আগামী গল্পে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।